সংস্কারের ধারণা বাংলাদেশে যদি আপনি পিছনে ফিরে যান, তার একটু ইতিহাস আছে। আপনারা যদি স্বাধীনতার পরবর্তী সময়ের কথা মনে করেন, তাজউদ্দিন আহমেদ সাহেবের যখন অর্থমন্ত্রী ছিলেন, তখনও সংস্কারের প্রয়োজন করেছে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে। এবং সেই সময় আপনার মনে আছে যে রাষ্ট্রায়ত্ত করা হয়েছে, কলকারখানা পরিত্যক্ত থেকে আরম্ভ করে আরও বিভিন্নভাবে প্রতিষ্ঠান গড়ে তুলতে হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক তৈরি করতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেহেতু সংস্কারের প্রয়োজনীয়তা এবং তার প্রতিফলন আমরা স্বাধীনতা উত্তর প্রথম সময়ের থেকে কিন্তু লক্ষ্য করছি। আপনারা যদি এর পরবর্তীতে দেখেন, তাহলে আপনারা দেখবেন যে 80-র দশকে, 90-এর দশকে প্রথমবার যখন বিএনপি সরকার এসছে, সেই সময় জেনারেল জিয়ার সরকার এসছে, সেই সময় থেকে আপনার উদারীকরণ এবং ব্যক্তি খাতের ভূমিকাকে বাড়ানোর চেষ্টা হয়েছে। প্রথমে এটা আন্তর্জাতিক বাণিজ্য এবং পরবর্তীতে অভ্যন্তরীণ অর্থনীতির ভিতরেও এটা করার চেষ্টা হয়েছে। একটা তার বড় উদাহরণ ছিল কৃষিপণ্য এবং কৃষি উপকরণের উদারীকরণের ব্যবস্থা। আপনারা যদি পুরনো ব্যবস্থা দেখেন যে আগে কিভাবে সার বিলি হতো, বীজ বিলি হতো, সেটা থেকে এমনকি কতদূর পর্যন্ত ডিপ টিউবওয়েল স্থাপন করা যাবে, এগুলি নিয়েও অনেক বেশি ধারণাকে শিথিল করা হয়েছে এবং ব্যক্তি খাতের ভূমিকা বেড়েছে। এবং তারপরের থেকে আপনি যদি দেখেন, যদি পরবর্তীতে কিবরিয়া সাহেব যখন ছিলেন, তার একটা বড় জায়গাতে এসছিল, সেটা হলো যে যখন বড় বন্যা হলো, তখন আমরা যাকে ইংরেজিতে ইকোনমিক্সের ভাষায় বলি কাউন্টার সিক্লিক্যাল পলিসি, অর্থাৎ চাহিদা বাড়ানোর জন্য কিভাবে সরকারি খরচ করতে হবে এবং ব্যাংক ব্যবস্থাকে কৃষি ঋণ দিয়ে কিভাবে চাঙ্গা করতে হবে, এই সমস্ত সংস্কারের পদক্ষেপ সেখানে গেছে। বাজেটীয় সংস্কারও হয়েছে, আমার দেখার সুযোগ হয়েছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে যদি অর্থনৈতিক সেই অর্থে নীতি নির্ধারকের কথা বলতে হয়, তাহলে অবশ্যই সাইফুর রহমান সাহেবের নাম বলতে হবে। সাইফুর রহমান সাহেবের যে সংস্কার, তার ভিতরে দুটো সংস্কার ইতিহাসের পাতায় থাকবে। একটি হলো ভ্যাটের প্রচলন, আরেকটা হলো নমনীয় বিনিময় হারের প্রচলন। ওনার তিনবার মন্ত্রী ছিলেন, আমার কাজ করার সুযোগ হয়েছে খুব ঘনিষ্ঠভাবে ওনার সাথে। এই দুটো প্রচলনের ক্ষেত্রে করেছেন। এবং খেয়াল করে দেখবেন যে রাজনীতিবিদরা যেই কাজটা করেছে, আমরা অর্থনীতিবিদরা কিন্তু অনেক সময় সাহস করে ওই কথাগুলো বলেছি, কিন্তু এটার সময় হয়েছে, এখন না করলেই না, এত জোর দিয়ে করি না যেভাবে সাইফুর রহমান সাহেব সে সময় করেছিলেন। আমাদের অনেক সংশয় ছিল, এটার ভিতর দিয়ে হয়েছে। এখন এইবারের যে পরিবর্তনের ধারণাটা এলো, সেই ধারণাটার ভিতরে যেটা দাঁড়ালো সেটা হলো শুধুমাত্র অর্থনৈতিক সংস্কার না, কাঠামোগত সংস্কারের ব্যাপারে আসলো। কেউ কেউ সংবিধান পর্যন্ত চলে গেলেন, কিন্তু একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা এটাতে আসলো। এবং এটাকে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্যোগ আসলো। শ্বেতপত্রের কমিটি আমি দায়িত্ব নিয়ে করেছি, একই সাথে টাস্কফোর্স হয়েছে, অন্যান্য কমিশন হয়েছে, ইত্যাদি। কিন্তু আমরা যে উদ্যোগ নিয়ে বিগত সরকারের প্রথম দিকে যুক্ত হয়েছিলাম, ক্রমান্বয়ে আমি বলবো 6 মাস কি 8 মাসের মাথায় এসে এটা ক্রমান্বয়ে কিন্তু ম্রিয়মাণ হয়ে গেল। এই যে ম্রিয়মাণ হয়ে গেল, এইটার একটা ব্যবচ্ছেদ হতে হবে। ওই ব্যবচ্ছেদটা না করলে পরে বর্তমানে যে সরকার আছেন, তারা যে সংস্কারকে আগিয়ে নিয়ে যাবে, তার পূর্ব শর্তগুলো ওনারা পরিপূরণ করবেন কিনা। একটা বড় সমস্যা ছিল, বিগত সরকারের কোনো অর্থনৈতিক দর্শন বা কোনো মূল পরিকল্পনা ছিল না। এবারের সরকার নির্বাচিত হয়ে এসেছে, ওনাদের ম্যানিফেস্টো আছে, আগামী দিনে এখানে অর্থমন্ত্রী বিবৃতি দিবেন, তারপরে নতুন বাজেট হবে এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা আসবে, অথবা কোনো একটা স্বল্পমেয়াদী পরিকল্পনা আসবে। সেই পরিকল্পনা কিন্তু বিগত সরকারের ছিল না। দ্বিতীয়ত, সেটা হলো যে বিগত সরকারের সেই অর্থে তারা বৈধ সরকার ছিলেন, কিন্তু অনির্বাচিত সরকার ছিলেন। অনির্বাচিত সরকারের পক্ষে যে কায়েমি স্বার্থগোষ্ঠী থাকে, যারা সংস্কারের বিরুদ্ধে থাকে, যারা স্বেচ্ছাধীন ক্ষমতা ছাড়তে চায় না, বিশেষ করে যদি আপনি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিতরে নিয়ে যান, সেটার একটা বড় অংশ হলো আমলাতন্ত্র। আর আগের ছিল কিছু থেকে যাওয়া বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী এবং যারা বেনামিতে ঋণ নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো বিগত সরকারের কিন্তু এই শক্তিটা ছিল না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের বলছি যে রাজনৈতিক শক্তির ভিত্তিতে যে বৈধতা দিয়ে তারা এটাকে মোকাবেলা করবে। বর্তমান সরকারে সেটা আছে। বর্তমান সরকার নির্বাচিত হয়ে আসার ফলে তাদের এইটার জনমানুষের সমর্থন থাকার ফলে অনির্বাচিত আমলাদের
ওনারা মোকাবেলা করতে পারবেন এই প্রত্যাশা আমাদের ভিতরে আছে। এর চেয়ে বড় জিনিস যেটা আমার কাছে বিগত সময়কালে মনে হয়েছে সেটা হলো যে শুধু ইচ্ছা থাকলে হয় না, চেষ্টা থাকলেও হয় না। এটার জন্য সর্বদা স্বচ্ছতা এবং জবাবদিহিতা তৈরি করতে হয়। মানে আমরা ইকোনমিক্সে বলি না যে সাপ্লাই সাইড থেকে আমি দিচ্ছি, কিন্তু চাহিদা যদি ঠিকমতো না থাকে, তাকে যদি নিয়ন্ত্রণ না করে জবাবদিহিতার ভিতরে না রাখে, স্বচ্ছতার ভিতরে না রাখে, তাহলে কিন্তু সংস্কার সফল হয় না। একটা রূপকল্প লাগে, ভিতরে একটা বৈধতার ভিত্তিতে এগুলোকে বাস্তবায়ন করার উদ্যোগ লাগে, কিন্তু সবচেয়ে বেশি লাগে সেটার স্বচ্ছতা দিয়ে, জবাবদিহিতা দিয়ে এই যারা করছেন তাদের প্রতিদিন নজরদারির ভিতরে রাখা। এটা করতে হলে ধারাবাহিকভাবে আমাদের সম্পর্ক দরকার, এবং তিনটি গোষ্ঠীকে আমি একত্রিত করার পক্ষপাতী। একটা হলো নাগরিক, আরেকটা হলো আমাদের মিডিয়া কর্মীরা, এবং এর সাথে যারা খেটে খাওয়া মানুষ আছে এবং যারা উদ্যোক্তা শ্রেণী আছে তাদের আমরা সেটা দুদিন আগে বাংলাদেশের বড় বড় উদ্যোক্তাদের সাথে বসেছিলাম। তাদের টেকসই থাকার জন্য যে সমস্ত বিষয় তারা মনিটর করতে চায় সেগুলো আমরা সাথে নিয়েছি। আমরা নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সভা করেছি এবং সেখানে স্থানীয় সাংবাদিকদের সাথে যুক্ত হয়েছি। স্থানীয় সাংবাদিকরা আমাদের অনুরোধ করেছেন যে ওনাদের সবাই নাকি একটু যথেষ্ট মূল্যায়ন করেন না। আমি ইতিবাচকভাবে বললাম, ওনাদের কাজে সেভাবে যথেষ্ট মূল্যায়ন হয় না। অনেকে সেই অর্থে জীবিকা নির্বাহ করা কঠিন হয়, এবং পরে আমরা হলুদ সাংবাদিকতার বিভিন্ন অভিযোগ দিই। বলে আপনারা তো কেউ কিছু করেননি। আমরা যে সমঝোতা সড়ক করতে যাচ্ছি, এটা যেমন আপনাদের সকলে ঢাকা শহরের সক্ষমতা বৃদ্ধি, নজরদারি বৃদ্ধি ইত্যাদির কাজ করব, কিন্তু ঢাকার বাইরে যে সাংবাদিকরা আছে এবং যারা স্থানীয় সমস্যাকে, অর্থনৈতিক সমস্যাকে আমরা জাতীয়ভাবে আমরা উপস্থাপন করতে চাই, তাদের কাছেও কিন্তু পৌঁছানোর চেষ্টা করব।